কাউটি খোলো, বলছি মাথার কাপড় খোলো, মুড়োটা একটু দেখি। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়দের মতো সেই সময়ের দিকপাল কমেডিয়ানদেরকে কেমন করে টেক্কা দিয়েছিলেন চিন্ময় রায়। কেনই বা লিলি ফুলের মতোই সুন্দর লিলি চক্রবর্তী এই চিন্ময় রায়ের প্রেমে পড়লেন। চরম লড়াইয়ের সঙ্গে ভালোবাসার প্রলেপ লাগানো একেবারে নিখাদ সত্যিকারের গল্পটা শুনবার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে তুমি আমার সঙ্গে থাকবে। তাহলে শুরু করি। ৩ পুরুষ আগে কুমিল্লা ছেড়ে পূর্বপুরুষরা চলে এলেন কলকাতায়, আর এই কলকাতাতেই চিন্ময় রায়ের জন্ম। কিন্তু একদিনের জন্যেও সেই পৈতৃক ভিটাতে পা পড়েনি তার। কাশীপুর ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে পাশ করলেন চিন্ময় রায়। অত্যন্ত শান্ত, বিনম্র, প্রচার বিমুখ মানুষ চিন্ময় রায়। পর্দায় তোতলা হলেও বাস্তবে কিন্তু মোটেই তোতলা নন। কমেডিয়ানদের কাজ হলো নিজেকে না হেসে অন্যকে হাসানো, আর হাসবার জন্যই তোতলামোর রাস্তাটাকেই একেবারে নিজেই খুঁজে নিয়েছিলেন, এবং অবশ্যই হাসবার সময় অত্যন্ত গম্ভীর থাকেন নিজে। তার এই রুখাসুখা চেহারা ছবির জন্যই পরিচালকরা শুরু থেকেই তাকে ভিড়িয়ে দিলেন চাকরের দলে। যদিও পরবর্তীকালে তার চেহারা ছবি বদলে যাবার মতোই বছরের পর বছর প্রধান চরিত্র এবং গুরুত্বপূর্ণ অথচ অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। মনীন্দ্রচন্দ্র কলেজে পড়তে পড়তেই ওই কলেজের ছাত্র কালজয়ী অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অজয় গাঙ্গুলি, দীনেন সেনগুপ্তরা মিলে ঠিক করলেন কলেজের বাৎসরিক অনুষ্ঠানে সবাই মিলে রবীন্দ্রনাথের কৌতুক নকশা করবেন। আর এই নকশায় তার অভিনয়ে সকলেই একেবারে দারুণ প্রশংসা করলেন। এখানেই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখলেন স্বয়ং অসিত বন্দ্যোপাধ্যায়, আর সেই সূত্রে অজিতেশ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সিনেমায়। আর এই মানুষটা আত্মপ্রচার বিমুখ, বিনয়ী, অত্যন্ত নম্র বলেই তিনি নিজেই বলেছেন তিনি নাকি লেখাপড়ায় ভালো নন। কিন্তু আসল কথাটা হলো, সত্যি সত্যিই লেখাপড়ায় ভালো না হলে আজ থেকে ৬৫ বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজে যে কোনো বিষয়ে অনার্স নিয়ে পাশ করাটা কিন্তু অত সহজ ছিল না। তার সত্ত্বেও চাকরি নিয়ে চলে গেলেন দিল্লিতে। কাজটা সামান্য, কারোর কাছে বলবার মতো নয় বলে তিনি মনে করেছেন, তাই এই বিষয়টা সেভাবে আর কাউকেই বলেননি। যদিও চাকরিটা কিন্তু করতে পারলেন না তিনি, কারণ তখন অভিনয়ের পোকা তার মাথার মধ্যে কামড়াতে লাগলো বলেই চাকরির পাট চুকিয়ে দিয়ে কলকাতায় এসে অন্যদের সঙ্গে জন্ম দিলেন বিখ্যাত নাটকের দল নান্দিকার। অন্যদিকে একেবারে সাড়া ফেলে দিল ভারতীয় গণনাট্য সংঘ। তাদের মঞ্জরি, আমের মঞ্জরি নাটকে বিখ্যাত অভিনেত্রী লিলি চক্রবর্তীর মা দীপ্তি চক্রবর্তীর সঙ্গে অভিনয় করলেন চিন্ময় রায়। তাঁর সঙ্গে ছিলেন তার থেকে বয়সে অনেক বড় অথচ অন্তরঙ্গ বন্ধু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। তাদের সঙ্গে হাত মেলালেন থিয়েটার ওয়ার্কশপের পরিচালক নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়। লুইজি ফিরান্দেল্লোর লেখা নাট্যকারের সন্ধানে ৬টি চরিত্রতে অভিনয় করে প্রশংসা করলেন চিন্ময় রায়। এর কিছুদিন পরে একটা নাটকে গান গাইলেন তিনি। আবহ সঙ্গীতের মতো কাজ করল তার সেই গান, কানাই রে পার করে দে আমারে। কনাইয়ো কানাই পার করে দে আমারে, আজিকার মধুরার বিকে দান করিব তোমারে। কনাইয়ো কানাই পার করে দে আমারে, আজিকার মধুরার বিকে দান করিব তোমারে। এই নাটকে একটা ছেলে অভিনয় করবে, তার অভিনয়ের সঙ্গে তাল মিলিয়ে মঞ্চের উইংসের পাশ থেকে লোকচক্ষুর আড়ালে গান করবেন চিন্ময়। একসঙ্গে হাত ধরাধরি করে বেশ চলছিল নাটক আর গান। এমন সময় একটা ঘটনায় ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হয়ে চিন্ময়কে একেবারে এক ধাক্কায় টেনে তুললেন সাফল্যের রাস্তায়। এই নাটকটা দেখতে এসে ব্যাকগ্রাউন্ডে চিন্ময়ের গান শুনেই মুগ্ধ হয়ে গেলেন পরিচালক তপন সিংহ। সুযোগ দিলেন তার গল্প হলেও সত্যি ছবিতে ছোট্ট একটা কমেডি চরিত্রে। তবে চিন্ময় রায়ের গানের ব্যাপারটা কিন্তু মোটেই বংশগত নয়। এমনকি ভাবলে অবাক হতে হয়, গানের চর্চাও ছিল না
তাদের বাড়িতে। তবে গানের প্রতি তার একান্ত ভালোবাসা থেকেই নিয়ম করে তিনি শুনতেন আকাশবাণীর অনুরোধের আসর। আর এই অনুরোধের আসরের গানগুলো শুনে তিনি তুলে নিতেন নিজের গলায়। গানের মতোই তাদের পরিবারের কেউই কিন্তু কোনোদিনও অভিনয় করেননি। অথচ এই মানুষটাই নিজের অদম্য ইচ্ছা আর স্বশিক্ষা থেকেই নজরে পড়ে গেলেন তপন সিংহের। তারপর গল্প হলেও সত্যি ছাড়িয়ে হাটে বাজারে আপনজন, আধার পেরিয়ে, নতুন পাতা অভিনয় করে চললেন একের পর এক অসংখ্য ছবিতে। আপনজনের জন্যই 1971 সালে বেস্ট সাপোর্ট অ্যাক্টর হিসাবে পেলেন BFJA অ্যাওয়ার্ড। যেহেতু সেই যুগের কমেডিয়ানদের মধ্যে সব থেকে ছোট ছিলেন চিন্ময়, তাই তার কাছে কমেডিয়ান হিসাবে প্রধান অনুপ্রেরণার জায়গাটাই হলো বসন্ত বিলাপ। আর এই ছবিতে হোস্টেলের কয়েকটা চ্যাংড়া ছেলে মেয়েদের ওপর নজর রাখার দায়িত্ব পড়ল চিন্ময়ের ঘাড়ে। তরুণ অভিনেতা হয়েও অরূপ কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন এবং জুঁই ব্যানার্জির সঙ্গে সমান উচ্চতায় তুলে ধরলেন নিজেকে। তারপরেও আরও একবার উৎপল দত্তের মতো প্রবাদ প্রতিম অভিনেতার সঙ্গে নিজের অভিনয়ের যোগ্যতা প্রমাণ করে দিলেন উমানাথ ভট্টাচার্যের পরিচালনায় নিচের মানুষ নাটকে। ক্যারিয়ারের শুরুতেই প্রবাদ প্রতিম অভিনেতা পরিচালকদের সঙ্গে কাজ করে, সংগঠন করে এবং লেখাপড়া করে সব কিছুর মধ্যেই তাঁর বিনয়ী স্বভাবের জন্যই একজন অতি সামান্য ব্যক্তি হিসাবেই তার পা দুটো কিন্তু মাটিতেই রয়ে গেল। আর হাসির আড়ালে এই বিনয়ী স্বভাবটা কিন্তু তিনি আজীবন ধারণ করে রেখে গেছেন নিজের চোখ মুখের অভিব্যক্তিতে। আর এই অভিব্যক্তিতেই মুগ্ধ হয়ে গেছেন বাংলা ছবির দর্শকেরা। বসন্ত বিলাপ ছবিতে হোস্টেলে অন্যান্য চ্যাংড়া ছেলে মেয়েদের সঙ্গে জুঁই ব্যানার্জির ওপর নজর রাখতে রাখতে বাস্তবেও এই জুঁই ব্যানার্জিরই নজরে পড়ে গেলেন তিনি। পছন্দ হয়ে গেল দুজনের দুজনকে। দেওয়ালেরও কান আছে বলেই কাউকে কিছু না জানালেও দুটো মন কাছাকাছি পাশাপাশি আসার ঘটনাটা একেবারে ঢিঢি পড়ে গেল। ইন্ডাস্ট্রির মধ্যে নানান কথাকে ছাড়িয়ে গিয়ে একটা কথাই একেবারে মার্কিং হয়ে গেল, সেটা হলো, আরে জুঁই ফুলের মতোই সুন্দর মেয়ে, সে কিনা চিন্ময়ের মতন এমন খ্যাংরাকাটি আলুরদম মার্কা দেখতে ছেলেকে পছন্দ করলো। হ্যাঁ, এ আবার কেমন কথা? সব্বার ভাগ্যে তো আর সব কিছু পাওয়াটা থাকে না। তাই অসংখ্য শত্রুর মুখে ছাই দিয়ে 1975 সালে বিয়েটা সেরে ফেললেন দুজনে। সত্যি কথা বলতে কি, বাস্তবে শান্ত অথচ অফুরন্ত হাসির খোরাক জোগানো এই মানুষটা নিজেই বলেছেন, এত বছরের বিবাহিত জীবনে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। দুজনেই নিছক হাসির খোরাক নয়, আন্তরিকভাবেই যেমন তারা ফেরেববাজ নয়, তেমনি তামাম দর্শককে হাসির খোরাক জুগিয়ে সেই হাসির তোড়ে নিজেরা কিন্তু ভেসে যাননি। আন্তরিকভাবেই তারা সুখী পরিবার। তাদের মনের ভেতরে জমে থাকা সুখ হাসির ফোয়ারা হয়েই পর্দায় ছড়িয়ে পড়েছিল। আপনাকে কথা আনতে কিনে দেবো। না দিলেও চলবে, আপনার হাতের স্পর্শে মিষ্টি হয়ে যাবে। আবার পাবো কথা? ওইসব কথা বলে গরম চা হাতে ফেলে দেবো। আর তাই তাদের একটা ছেলে আর একটা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হলেন উচ্চ পেশায়। চিন্ময়ের পরিচয় কিন্তু শুধুমাত্র কমেডিয়ান হিসেবে নয়, তিনি আসলে বহুমুখী প্রতিভার অধিকারী। আর এই বহুমুখী প্রতিভাটাকে অভিনয় করে চালিয়ে দিয়েছেন একের পর এক ছবিতে। যেমন নিধিরাম সর্দার ছবিতে ভয়ঙ্কর চেহারা আর অমিত প্রতিভার অধিকারী উৎপল দত্তের সঙ্গে স্রেফ নিজের চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে অভিনয় করে প্রমাণ করে দিলেন বাংলা ছবির অভিনেতা হয়ে আসলে তার অভিনয়টা কিন্তু আন্তর্জাতিক মানের অভিনেতার স্ট্যান্ডার্ড। অধ্যায়ের চার মূর্তির নায়ক টেনিদা সব সময়ই মুখেন মারিতং জগৎ, অথচ পয়লা নম্বরের ভীতু হয়েও আষাঢ়ে গল্প ফাঁদায় কিন্তু একম মেবাদ দ্বিতীয়ম। এক সময় উনি নিজেই বলেছিলেন, আমি সব সময়ই চাকরের রোলই পেয়েছি। কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। চাকর থেকে জাতে উঠেছেন, নায়ক হয়েছেন, সেটা একবার নয় বহুবার। কিন্তু তার এই নায়ক হয়ে ওঠার রেকর্ডটা যেন তার অন্য সমস্ত ছবিগুলোকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এই টেনিদা, এবং সেটা কিন্তু স্রেফ নিজের অভিনয়ের গুণেই। কেমন দিলা টেনিদা? কেমন দিলা টেনিদা? টেনিদা কেমন দেয় তুমি জানো না?
ওটা কি রে? এই দেখি দেখি এই কাটি দে কাটি দে। কেমন সমস্ত বোকার মতো কথা বলিস? আরে আমি কিরকম পরীক্ষা দিই সে কি জিজ্ঞেস করে জানতে হয়? কয়বার হইল? শুরু তো করছিল বোধহয় এন্ট্রান্স পরীক্ষা দিয়া, ম্যাট্রিক দিছো, স্কুল ফাইনাল দিছো, এখন তো হইলো হায়ার সেকেন্ডারির পালা। তাই জিগাইতেছিলাম এইবার লইয়া মোট কয়বার হইল? কয়বার হইল? টেনিদার চরিত্র সৃষ্টিটা তার মধ্যে যথার্থ রূপেই মূর্ত হয়ে উঠল এবং এই চরিত্রটায় বাংলা ছবির একজন কাল্ট অভিনেতা হয়ে উঠলেন তিনি। আমার তো মনে হয় টেনিদা চরিত্রটা চিন্ময়ের জন্যই জন্ম হয়েছিল। টেনিদার চরিত্রটা শুধু দারুণ করে ফুটিয়ে তুললেন না, একমাত্র চিন্ময় ছাড়া এই চরিত্রটাকে সম্পূর্ণ সাকার মূর্তি দেবার মতো ক্ষমতা বাংলায় সেই সময়ের এত কাল্ট কমেডিয়ান থাকার সত্ত্বেও সেদিনও ছিল না, আর আজকে তো কোনো কথাই নেই। এই যে বিভিন্ন অভিব্যক্তি ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন সময়ে চরিত্রানুগভাবেই প্রকাশ করেন। গোল মারার সময় একরকম, ভয় পাবার সময় আর এক রকম, চেহারায় যে ভিন্ন ভিন্ন হঠাৎ করে পরিবর্তনটা দর্শকের কাছে শুধু ধরা পড়ে না, দর্শকের কাছে ব্যাপারটা অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে। আর এখানেই তার আইডেন্টিটি তৈরি হয়ে যায় এবং তিনি প্রমাণ করে দেন তার উত্তরসূরিদের থেকে বয়সে ছোট হলেও 1 ইঞ্চিও পিছিয়ে নন অভিনয় করে দেখানোর ক্ষমতায়। ছুটির ফাঁদে ছবিতে নায়িকা অপর্ণা আর নায়ক সৌমিত্রর অফিসের বস উৎপল দত্ত। তিনি চাকরির টোপ দিয়ে সৌমিত্রর স্ত্রী অপর্ণাকে অসৎ উদ্দেশ্যে সৌমিত্রর কাছ থেকে ভাগাতে চান। এই বিপদ থেকে স্ত্রীকে উদ্ধার করবার জন্য সৌমিত্র শরণাপন্ন হলেন তার বন্ধু চিন্ময়ের কাছে। চিন্ময়ের পরিচয় হলো তিনি অপর্ণার মামাতো দাদা। উৎপল দত্ত চিন্ময়কে যাচাই করতে গেলে দারুণ বিপদে পড়লেন চিন্ময়। তিনি কাঁদতে কাঁদতে পালাতে গেলে তাকে চেপে ধরে গাড়ির ভেতরে বসিয়ে দিলেন সৌমিত্র। নিরুপায় হয়ে চিন্ময় কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমাকে ছেড়ে দাও, সকালবেলা অফিস করতে বেরিয়েছি তো, এখনও তো বাড়ি ফিরিনি তো, মা ভাববে তো। এই যে প্রত্যেকটা বাক্যে এই তো বলাটার সঙ্গে সঙ্গে মুখের ভাবভঙ্গি যা ভেসে উঠল সেটা দেখে কিছুতেই না হেসে থাকতে পারেন না দর্শক। এই রানাদা কি হয়েছে? বিভূত আমায় চেনে তো? চিনলেই তো, কি হয়েছে? মানে কাল আমি অফিস যাবো তো। অফিস যাবি না? মানে সকালে বেরিয়েছি তো। বেরিয়ে তো কি হয়েছে? না মা খুব ভাববে তো। ভাববে মানে আমি বিশেষ খুন টুন করিনি তো। ঠিক আছে ঠিক আছে, নেবে যা যা। আর এই অভিব্যক্তির মধ্য দিয়েই বাংলা ছবিতে জন্ম নিল একেবারে চেনা ছকের বাইরে ভিন্ন ধারার একজন কমেডিয়ান। অশোক কুমার বৈজয়ন্তীমালার বিখ্যাত ছবি হাটে বাজারেতে বিখ্যাত বলিউড স্টারদের পাশে দেখতে পেলাম চিন্ময়কে। जितने तेरे चोली में बूटी उतना तेरा प्यार छिपली सारारा। अपना बहन को जाके बोल छिपली सारारा। राम के मारे रावण मर गई, राम के मारे रावण मर गई, कृष्ण के मारे कंस, और तेरे मारे मैं मरूंगा हो जाए निबंस छिपली सारारा। এখানেই টালিগঞ্জের বাংলা ছবির বহুদিনের চাষ করা অতি পরিচিত কমেডির জমিদারিতেই জন্ম নিলেন চেনা ছকের বাইরে ছক ভাঙা ভিন্ন ধারার এক কমেডিয়ান। সত্যজিৎ রায় তার পটলবাবু ফিল্মস্টার গল্পে লিখেছেন, যত ছোট পার্ট তোমাকে দেওয়া হোক তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টটির থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। রবীন্দ্রনাথ যেটাকে বলেছেন বিন্দুতে সিন্ধু দর্শন। কলকাতা আর বম্বের এক দল মহান শিল্পীর পাশে হাটে বাজারে ছবিতে সেটাই করে দেখালেন চিন্ময়। ধন্যী মেয়ে ছবিতে স্যাটায়ারের সঙ্গে কমেডি পাঞ্চ করে স্রেফ নিজের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে উকিল সম্পর্কে কনসেপ্টটাই বদলে দিলেন। কি মুশকিল, আপনি তখন থেকে রেগে যাচ্ছেন কেন, দম কাটছেন কেন? আমাকে কি করতে হবে বলুন না। একটা কিছু করতেই হবে। নাচছেন কেন? ভাবুন না কিছু।
দেখেই যাচ্ছি। মৌচাক ছবিতে চাকর হয়ে শুধু জমিদারকেই ছাপিয়ে গেলেন না, চাকরের চরিত্রে দাঁড়িয়েই অভিনয়ের গুণে নকআউট করে দিলেন প্রধান চরিত্রকে। টলিউডে দাঁড়িয়ে থেকেই হয়ে উঠলেন চরিত্রে নয়, আপনজন ছবিতে মহিলা চরিত্রে অভিনয় করে দেখালেন বাংলা কমেডির রাজা ভানু বন্দ্যোপাধ্যায়, কিংবা পুরুষ অভিনীত বাংলা মঞ্চের মহিলা চরিত্রের রানী চপল ভাদুরীর থেকে তিনি কোনো অংশেই কম নন। বসন্ত বিলাপ ছবিতে প্রমাণ করলেন বাংলা প্রফেশনাল থিয়েটারের যিনি উত্তম কুমার, সেই অনুপ কুমারের মতোই তিনিই আসলে বাংলা কমেডি সিনেমার একমাত্র মহানায়ক উত্তম কুমার। বসন্ত বিলাপের সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল তারই বলা এই কাল্ট ডায়লগ। তুমি আমাকে বলো উত্তম কুমার, বলো না। उत्तम कुमार। বসন্ত বিলাপের 50 বছর পরেও তারই বলা কালজয়ী ডায়লগ, শুধু একবার বলো আমি তোমার, উত্তম কুমার লেখা গেঞ্জি আজও ট্রেন্ডিং ফ্যাশন হিসাবে গায়ে তুলে নেন সব বয়সেরই মানুষ। নিজের অভিনয়ের জোরেই বয়সে তরুণ হয়েও বাংলা কমেডির রথী মহারথীদের সঙ্গে চিন্ময়কে একই আসনে বসিয়ে দেয়। চিন্ময়ের ছবির সংখ্যা কিন্তু কম নয়। 1966 সাল থেকে শুরু করে টানা 40 বছরেরও বেশি সময় ধরে 150টারও বেশি মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করে বাংলা সিনেমার ইতিহাসে আলাদা করে নিজের প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। গল্প হলেও সত্যি, গোপীগায়ন বাঘাবাইন, অগবধূ সুন্দরী, সাঁঝের বাতি, মধুর মিলন, প্রতিরোধ, অন্তর্বাহির, শর্ত, তুই আমার, সাগা বিনোদন, সাগর কিনারে, চিড়িয়াখানা, নতুন পাতা, তিন ভুবনের পাড়ে, সাগিনা মাহাতোর মতো অসংখ্য ছবিতে। শুধু বাংলা নয়, বাংলা হিন্দি দ্বিভাষিক চলচ্চিত্রে রেখে গেছেন তার অভিনয়ের উজ্জ্বল স্বাক্ষর। তাই হয়তো টিভি সিরিয়ালে আমরা তাকে দেখতে পাইনি সেইভাবে, তার কারণ অন্য কিছু নয়, সেখানে মনের মতো কমেডি রোল পাননি, তাই আমরা তাকে দেখতেও পাইনি। তবুও তারই মধ্যে অল্প সময়ের জন্য সেই সময়ের আলফা বাংলা চ্যানেলে, সেই চ্যানেলে কবে যে কোথায় ধারাবাহিকে ভ্রান্তিবিলাসে অভিনয় করেছেন, সেখানেও কিন্তু সফল তিনি। কমেডিয়ানরা সাধারণত পাবলিক স্টেজে কমিক স্কেচ করেই থাকেন। ভানু জহরদের মতোই নিজের কমিকের ক্যাসেট বা সিডির থেকে বেশি গুরুত্ব দিয়েছেন ছাত্রছাত্রীদের নিয়ে দল বেঁধে কমিক পরিবেশনায়, এবং এই কমিকের লেখাগুলো তিনি কিন্তু লিখেছেন নিজেই। আর এইভাবেই তিনি দেহে এবং মনে পুরোপুরি সম্পূর্ণ হয়ে উঠেছেন। একটা উদাহরণ আমি দিই, তাহলেই ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চিন্ময় রায়ের নিজের লেখাই চুটকি। এক প্রেমিক আর প্রেমিকা পরস্পরকে ভালোবাসে। মেয়েটা জোর করে বলল, প্রেমিককে বলল, যাও আমার বাবার কাছে গিয়ে বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও। প্রেমিক কিন্তু অত্যন্ত ভীতু প্রকৃতির, আর মেয়ের বাবা ঠিক উল্টোভাবেই অত্যন্ত রাশভারী মানুষ এবং অত্যন্ত রাগীও। মেয়েটাও অবশ্যই রাগী। সে রাগ করে বলে, তোমার সে সাহস নেই, তুমি পারবে না। এই কথা শোনার পরেই তার প্রেমিক কিন্তু বলে, হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, তোমার বাবার কাছে গিয়ে বলবো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। পরের দিন প্রেমিক গেল, যেতেই মেয়ের বাবা বললেন, কি ব্যাপার, কি চাই? প্রেমিক প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বলে উঠলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই খেসমশাই। মেয়ের বাবা ধমক দিয়ে বললেন, এ কি খেসমশাই আবার কি কথা? তাছাড়া আমাকে বিয়ে মানে? প্রেমিক প্রচণ্ড সাহসী হয়ে গড়গড় করে বলে উঠল, আজ্ঞে ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং, হিসেমশাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বলেই চিৎকার করে বলে উঠল, ইনকলাব জিন্দাবাদ। মেয়ের বাবা ব্যাপারটা বুঝে উঠে বললেন, বেশ, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ছেলেটা উদ্বিগ্ন হয়ে বলে উঠল, বলুন। মেয়ের বাবা বললেন, বলতো ইন্টেলেকচুয়াল মানে কি? একটুও দেরি না করে প্রচণ্ড উৎসাহে প্রেমিক বলে উঠল, এ তো সোজা কথা, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিটা যার মাথা থেকে নেমে গিয়ে চোয়ালে ঠেকেছে। হতবুদ্ধি হয়ে ভাবি শ্বশুরমশাই বলে উঠলেন, বাবা খুব ভালো, আমি তোমার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। আসলে কমেডি ছিল তার প্রাণ, আর সেই জন্যই নিজেকে তার ভার হিসেবে কখনো প্রেজেন্ট করেননি। গোটা জীবন ধরে কমেডিকে প্রেজেন্ট করেছেন অন্তর থেকে। তাই কৌতুক রসের প্রত্যেকটা প্রকারকে নিজের অভিনয়ের ধারালো ছুরি দিয়ে কেটে আলাদা আলাদা করে চিনিয়ে দিয়েছেন তাদের জাত। বারবার নিজেকে ভেঙে চুরে আবিষ্কার করেছেন নিজের
মধ্যে লুকিয়ে থাকা অভিনয় সত্তাকে। তাই বাংলা ছবির অন্যান্য কৌতুক অভিনেতাদের সঙ্গে তার পার্থক্যটা হলো কোনো ছবিতে তারা ঠিক কেমন করে অভিনয় করবেন, কী ধরনের অভিনয় করবেন সেটা যেন আমরা আগে থেকেই বুঝতে পেরে যাই, কিন্তু চিন্ময় রায় সেটা আগে থেকে কিছুতেই আমাদের বুঝতে দেন না। এখানেই তিনি আলাদা। কোনো রকম ভাঁড়ামির আশ্রয় না নিয়েও তিনি যথার্থই কৌতুক শিল্পী, আর হয়তো সেই জন্যই তিনি বাংলা ছবির সব থেকে বড় আন্ডাররেটেড কমেডি অ্যাক্টর। এটা কিন্তু কম দুঃখের কথা নয়। কমেডিয়ান থেকেই বয়সের ভারে আস্তে আস্তে তার অভিনয়ের মধ্যে চাঞ্চল্যটা কমে গেল, অভিনয় হয়ে উঠল আরও পরিণত, সংযত। আসলে চিন্ময় জিততে জানেন। আসলে যিনি চিন্ময় তিনি তো জিততেই জানেন, হারতে শেখেননি। তিনি চিন্ময় বলেই জগৎ এবং জীবনের পরিবর্তনশীলতাকে অভিনয়ের মধ্যে দিয়ে ধরবার জন্যই প্রত্যেকটা ছবিতে বদলে ফেলেছেন নিজেকে। 1903 সাল থেকে 40 সালের মধ্যে এইসব বাঘা বাঘা কমেডিয়ানরা এসে বাংলা সিনেমার কমেডিকে রাজ সিংহাসনে বসিয়েছেন, আর সেই ধারারই যথার্থ উত্তরসূরি তিনি। একদিকে অতি নম্র, ভদ্র এবং তারই সঙ্গে বুদ্ধিটাকে মাথা থেকে চোয়ালে নিয়ে আসার অভাবনীয় ক্ষমতায় তাকে যেমন বাংলা সিনেমার বাঘা বাঘা কমেডিয়ানদের সময়ে আলাদা করে তার আইডেন্টিটিটা তৈরি করে দিয়েছিল, ঠিক তেমনি করেই এই গুণটার জন্যই জুঁই ফুলের মতো সুন্দরী জুঁই ব্যানার্জি সেই সময়েরই প্রথম সারির নামজাদা প্রযোজক, পরিচালক এবং নায়কদের নিজের গুণেই সরিয়ে দিয়ে প্রেমে পড়েছিলেন এই অত্যন্ত অতি সাধারণ একটা মানুষের সঙ্গে, যার নাম চিন্ময় রায়। কেরিয়ারের শুরু থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত প্রবাদ প্রতিম অভিনেতা পরিচালকদের সঙ্গে কাজ করেও সংগঠন, লেখাপড়া, সংসার সব কিছুর মধ্যেই নিজের বিনয়ী স্বভাব, আজীবন একজন অতি সামান্য ব্যক্তি হিসাবেই তাঁর পা দুটো কিন্তু মাটিতেই রয়ে গেছে। হাসির আড়ালে এই বিনয়ী স্বভাবটা কিন্তু তিনি ধারণ করে রেখে গেছেন নিজের চোখ মুখের অভিব্যক্তিতে। অভিনেতা মানে তিনি পরিচালক, প্রযোজকদের হাতের পুতুল নন। জগতে, জীবনে বেঁচে থাকার সার্থকতাকে যথার্থ অর্থেই চিনিয়ে দিয়ে গেছেন বলেই তিনি হয়ে উঠেছেন পর্দায় এবং পর্দার বাইরে সত্যিকারের চিন্ময়। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে জানাতে ভুলবে না। জীবনের যে কোনো পরিস্থিতিতে তুমি হয়ে ওঠো চিন্ময়। সববার আগে তুমি ভালো থেকো বন্ধু।